দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনবিদ সংলাপে। আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক খাত নিয়ে। আজকে আমরা মূলত কথা বলতে চাই প্রবাসী আয়। আমরা দেখছি সম্প্রতিকালে প্রবাসী আয়ে ভাটা এক ধরনের মন্থর গতি, গত জুলাই মাসের পর থেকে সেটি কমে আসছে এবং আমাদের যে নতুন শ্রমবাজার নিয়ে সবসময় আমরা বলে আসছি, যেটি এখন অনেকটাই মধ্যপ্রাচ্য নির্ভরতা, সেখানে আমাদের আসলে দক্ষতা উন্নয়নের এখন অনেকটা বাকি এবং নতুন বাজার খুঁজবার যে প্রয়াস, সেটিতেও কিন্তু একটি বাড়তি প্রচেষ্টার প্রয়োজন। সব মিলে আজকে মূলত আমরা আলোচনা করতে চাই শ্রমবাজার ও নতুন গন্তব্য, এই শিরোনামে আমরা কথা বলবো। তবে শ্রমবাজারের সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে দুজন অতিথি আজকে যুক্ত থাকবেন। আমাদের সঙ্গে এরই মধ্যেই অর্থনীতিবিদ ডক্টর জামালউদ্দিন আহমেদ যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাই। একই সঙ্গে আমাদের সঙ্গে বাইরার মহাসচিব জনাব নোমান যুক্ত হয়েছেন, আপনাকেও স্বাগত জানাই আজকের এই আলোচনায় সময় দেবার জন্য। আমরা মূলত শ্রমবাজার এবং নতুন সম্ভাবনা এই শিরোনামে আসলে কথা বলবো। তার আগে সরাসরি প্রশ্নে যেতে চাই। আমরা ডক্টর জামালউদ্দিন, আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই। আমরা সবসময় বলে আসছি যে সম্প্রতিকালে যদি করোনা পরবর্তী সময়ের কথা একটু ধরি, যে এই সময় আমরা দেখছি অর্থনীতি পুনরুদ্ধারের যখন প্রচেষ্টা চলছে, তখন কিন্তু আমরা করোনাকালীন সময় দেখেছিলাম রেমিটেন্স এক ধরনের আমাদের উল্লম্ফন হচ্ছিল। তো এই সময়ে এসে আসলে এই অর্থনীতি পুনরুদ্ধারের কথা যখন বলছি, তখন রেমিটেন্স এক ধরনের ভাটা এবং আমাদের শ্রমবাজার নিয়ে আসলে আপনার মূল্যায়ন জানতে চাইবো যে এই সার্বিক বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন। এখন একটু আমাদের এই বিষয়টাতে একটু বাড়তি সতর্কতা প্রয়োজন কিনা? দেখুন, আমাদের অর্থনীতি যে করোনার আঘাতে বিপর্যস্ত এবং রেমিটেন্স একটা বিরাট খাত, এবং এই রেমিটেন্স থেকে আমাদের যেটা রিসোর্স গুলো আসতেছিল, সেটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা খুবই প্রয়োজন ছিল। এখনো এটার প্রয়োজনীয়তা কমে নাই, বাড়ছে। কিন্তু আপনি দেখবেন যে আন্তর্জাতিক শ্রমবাজারে যে অর্থনৈতিক যে মন্দা, সারা পৃথিবীতে যে মন্দাটা, সেই মন্দার প্রভাব আপনার আমাদের যে বিদেশে যে বাঙালিরা যারা কাজ করেন ওই শ্রমবাজারে এটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে। সেই নেগেটিভ ইম্প্যাক্টের ফসল হিসাবে এখন কিন্তু আমরা এটার যন্ত্রণাটা ভবিষ্যতের দিকে আমাদের আরো বাড়ার সম্ভাবনা আছে। কারণ হলো, আপনার প্রথম দিকে যখন ধাক্কা লাগে বাংলাদেশে, এটা একটা থিওরি আছে যে যখন দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে তখন কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য ক্ষেত্রে দেখা গেছে হিস্ট্রিক্যালি বাংলাদেশের রেমিটেন্স ওই সময় বাড়ে। রেমিটেন্সের ওই বিগিনিং সময় যে বাড়তিটা, সেই বাড়তির পরে অনেক লোকই কিন্তু দেশে আসছে। আসার পরে সবাই কিন্তু যেতে পারে নাই বিকজ অফ আমাদের ল্যাকিং ইন দি গভর্নমেন্ট ম্যানেজমেন্ট, এবং গভর্নমেন্টের যে টিকাদানে দেরি হয়েছে, এবং সেই ক্ষেত্রে তারপরে আবার এয়ারপোর্টে তাদেরকে বিভিন্ন রকমের হাঙ্গামা, চতুর রকমের প্রবলেমের কারণে তারা ঠিক মতন ওখানে যাইয়া বুঝতে পারেন নাই, যার ফলে রেমিটেন্স অবভিয়াসলি কমবে। কিন্তু সংকটটা তো দূর হয়, সংকট এখনো চলছে বিশ্বব্যাপী, এবং সেই সংকটের যে রুলস রেগুলেশনের কারণে সামান্য একটা কোভিড টেস্টের রিপোর্ট নাই, সেই কারণে সে যেতে পারছে না, এয়ারপোর্টে তাকে ভিসা দিচ্ছে না, এবং নানান রকম জটিলতা। আসলে এই সংকট আরম্ভ হওয়ার আগে যে ইজিয়ার ছিল, হেবিচুয়েটেড ছিল মানুষ অনেকগুলো প্রসেসের সম্বন্ধে, সেই প্রসেসের মধ্যে অনেক জটিলতা, অনেক এয়ারপোর্টে, অনেক ইমিগ্রেশনে অনেক ধরনের জটিলতা, অনেক গুণ বেড়েছে, 2 থেকে 3 গুণ। এবং সেই বাড়ার মধ্যে দিয়ে আসা যাওয়ার মধ্যেও একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সেই সৃষ্টির কারণে রেমিটেন্স যেটা হওয়ার কথা ছিল প্রথম ধাক্কায়, কিন্তু অনেক সাকসেস স্টোরি আছে, ইনক্রিজ করেছে। এবং আমরা এটা লইয়া খুশি, তখনই আমরা বলেছিলাম যে এটা লইয়া খুশি হওয়ার আমাদের কোনো অবকাশ নেই। কিন্তু এখন দেখা গেছে যে এর বাইটিংটা আমাদের আরম্ভ হচ্ছে। এই বাইটিং এ আপনার এখন এটাকে ওভারকাম করার জন্য আমরা কি করব, সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা দরকার। এবং আমাদের যে শুধু আমরা আত্মতৃপ্তি লইয়া চললে হবে না, বাগামবড়ি কথা, তারপরে পুঁথিপাঠ করা, তারপরে এই সমস্ত মন্ত্রীরা বলছে, অনেক মন্ত্রী দেখা গেছে যে পুঁথিপাঠের মতন বাসায় বসে বক্তৃতা দিচ্ছে। এটা না করে আমার মনে হয় রিয়েল ফিল্ডে কাজ করা দরকার, এবং তাদেরকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় প্রত্যেককে অ্যাক্টিভলি আপনার তাদের যে কাউন্টার পার্ট আছে, বিদেশি কাউন্টার পার্ট আছে, সেখানে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন হলো সেই দেশে আমাদের শ্রমিকরা যেখানে বেশি, সেখানকার আমাদের যে এমবেসি আছে, সেই এমবেসি প্রোঅ্যাক্টিভ কাজ করে এদের প্রবলেম সলভ করার জন্য। আগের মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানির ব্যবহার যদি এই লোকদের সাথে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু এই রেমিটেন্স আরো কমবে। এবং তারা যদি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত থাকে, এই যে ফরেন এমবেসিতে আমাদের বাংলাদেশ বিদেশে যে এমবেসিগুলো আছে, সেখানকার এমপ্লয়িরা যারা বদলে রাজনৈতিক প্রভাবে যে বদলি হয়ে ওখানে গেছেন, সেখানে যাই উনি আর কাজ করেন না, সেবা দেন না, যেই সেবা ওনার দেওয়া দরকার সেটা দিচ্ছেন না। তো এই বিষয়গুলোকে আমাদের কিন্তু সিরিয়াসলি উই উইল হ্যাভ টু টেক ইনটু অ্যাকাউন্ট। এটা যদি আমরা না নেই, আমাদের জন্য ভবিষ্যতে আরো মানে বিপদ হওয়ার সম্ভাবনা আছে, এবং উই শুড মাস্ট বি রেডি টু অ্যাড্রেস দিস সিচুয়েশন। এবং এক্সপোর্ট বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয় এবং আমাদের যে এমবেসিগুলো আছে ওখানে, সেই এমবেসিগুলো তাদের যে রোল অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনিয়রের রোলে তাকে কাজ করতে হবে, তাহলেই আমাদের এক্সপোর্টটা ওখানে প্রমোট হবে। এবং সেটা না হয়ে সেখানে যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যুরোক্রেসি ভিত্তিতে যদি নিয়ম অনুযায়ী আপনি অফিসে গেলেন, বিভিন্ন জায়গায় একদিনে 5 মিনিটের জন্য একটা প্রোগ্রামে যাই আপনার দিনের কাজ শেষ, এই এমবেসি গুলা তো মোস্টলি এটা করে। এবং সেই কারণে আমাদের কিন্তু এটা বাড়ছে না। এটাকে আমি প্রস্তাব করব যে প্রতি 3 মাস অন্তর অন্তর এই সমস্ত অ্যাম্বাসেডরকে ঢাকায় এনে তাদেরকে টার্গেট দিয়ে দেওয়া উচিত, হোয়াট অ্যামাউন্ট অফ এক্সপোর্ট ইউ উইল ব্রিং ফ্রম দেয়ার, এবং সেই দেশে এমপ্লয়মেন্ট জেনারেশনে কি সুযোগ সৃষ্টি করতে পারতেছেন আপনি, সেই টার্গেট গুলা দিয়ে পরের 3 মাসে এসে উনি কিন্তু আগের যে প্রগ্রেস, সেই প্রগ্রেসটা এখানে দিবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী একবার শুরু করেছিলেন এটা, সেটা কিন্তু পরবর্তীতে এখন তো ইলেকট্রনিক্যালি আরো পসিবল, কারণ আমাদের যে এমবেসি গুলো আছে, অ্যাম্বাসেডাররা যদি ওয়েবনে মানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এবং মন্ত্রী পরিষদের যে সদস্য আছেন ওই সংক্রান্ত, উনি সহ ওনারা যদি কন্টিনিউয়াসলি এটা মনিটর করেন, তাহলে এই অবস্থার উন্নতি হবে, আদারওয়াইজ নো। এবং সেই ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেককে আমাদের দায় দায়িত্ব যে যেখানে আছি আমরা এটা পালন করতে হবে। রেমিটেন্সের টাকা তারা এয়ারপোর্টে এসে আর্ন করতেছে, মানে বিলিয়ন ডলার পাঠাচ্ছে, কিন্তু এখানে এয়ারপোর্টে উনি যে ব্যবহারটা পান, এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। পৃথিবীর অন্যান্য দেশে, ইন্ডিয়া বলেন, জর্ডান বলেন, তারপরে ফিলিপিন বলেন, কেনিয়া বলেন, যারা রেমিটেন্সে আমাদের প্রতিদ্বন্দ্বী সারা দুনিয়াতে, এরা শ্রীলঙ্কা, আপনার নেপাল, ইভেন নেপালের সাথেও কিন্তু আমরা পারতেছি না। কারণ তবে একটা ধন্যবাদ জানাতে হবে যে আমাদের কর্মী যারা ওখানে আছেন, ওনারা যে পরিশ্রম করেন এবং ধৈর্য দেখাচ্ছেন, সেই ধৈর্যের মধ্যে দিয়ে ওনারা কিন্তু বাংলাদেশকে এখনো কিন্তু একটা দুনিয়ার বাজারে এই যে রেমিটেন্সের ক্ষেত্রে একটা বিরাট একটা ভূমিকা অবতীর্ণ হয়েছেন। এরা আমাদের অনেকটা অ্যাম্বাসেডারের মতো, এরা যে হার্ডওয়ার্কিং, পৃথিবীর বিভিন্ন দেশ এখন এটা বুঝতে পারছে, যেই কারণে বাঙালিদের শ্রমিকদের যে লয়ালটি এবং হার্ডওয়ার্কিং, টাইমলিনেস, এগুলো সব মিলে কিন্তু তারা ওখানে একটা সুনাম অর্জন করছে। সুতরাং এই খাতকে আমাদের নষ্ট হইতে দিতে দেওয়া যাবে না। নিশ্চয়ই ডক্টর জামালউদ্দিন, অনেকগুলো বিষয় আসলে আপনি উত্থাপন করেছেন, অনেক ধন্যবাদ একেবারে সুনির্দিষ্ট করে। আমরা আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন, বাইরের মহাসচিব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা আপনার কাছ থেকেও আসলে এই বিষয়ে জানতে চাইবো। আজকে আমরা আলোচনা শিরোনাম রেখেছি শ্রমবাজার ও নতুন গন্তব্য। আমরা আসলে যদি গত 3 বছরের ট্রেন্ড বলি, যে সেখানে আমরা দেখতে পাই যে আসলে আমরা নতুন যে বাজার তৈরি করা, নতুন যে গন্তব্য তৈরি করা, সেই জায়গাটায় বোধহয় আমাদের আরও কাজ করার অনেক সুযোগ রয়েছে এবং সম্ভাবনাও নিশ্চয়ই রয়েছে। সেখানে আমরা আসলে কতখানি কাজ করতে পারছি, জনাব নোমান আপনার কাছ থেকে আসলে জানতে চাইবো যে আমরা সাম্প্রতিককালে আমরা একদিকে রেমিটেন্সে এক ধরনের ভাটা দেখতে পাচ্ছি, বিশেষ করে জুলাই মাসের পর থেকে একটু করে কমছে। সবশেষ অক্টোবর মাসেও আমরা দেখেছি প্রায় আগের বছরে একই সময়ের তুলনায় 21% পরিমাণ রেমিটেন্স কমে এসছে, এবং একেবারে মাসের সাথে তুলনা করলে সেটি সেপ্টেম্বরের তুলনায় 4% কমেছে। অর্থাৎ আমরা একটু স্লোথ গতি দেখতে পাচ্ছি। সার্বিকভাবে আসলে শ্রমবাজারের আমাদের নতুন গন্তব্য এবং আমাদের এই যে পরিস্থিতি, আপনার কাছ থেকে এর মূল্যায়ন জানতে চাইবো জনাব নোমান। ধন্যবাদ আপনাকে। আমি আসলে একটু কারেকশন আছে, আমি এখন বর্তমানে বাড়া মহাসচিব নেই, ফর্মার সেক্রেটারি জেনারেল, বিকজ আমাদের টেনিউরটি শেষ হয়ে গেছে, এখন বাড়া ইলেকশন হয়নি, যার কারণে অ্যাডমিনিস্ট্রেটর জানাইতে পারা। ধন্যবাদ আপনাকে। ডক্টর জামালউদ্দিন সাহেব একটু আগে যে কথাটি বলেছেন সেখান থেকে আমি শুরু করতে চাই। সেটি হলো যেটি বলেছেন মাইগ্রেশন ডিপ্লোমেসি।
এক কথায় যেটি বলা হচ্ছে মাইগ্রেশন ডিপ্লোমেসি, যারা বিদেশে বিভিন্ন মিশনে আছেন। জি। বিকজ আমাদের দুটি সেক্টর হলো দেশের ন্যাশনাল ইকোনমিক ব্যাকবোন। একটি হলো আমাদের এই ফরেন রেমিটেন্স, যেটি আমাদের যারা বিদেশি কর্মী যারা বিদেশে কাজ করেন, এবং আমরা এই সেক্টরে যারা কাজ করি, আমাদের মাধ্যমে যারা কর্মী যাচ্ছেন তাদের কর্তৃক আর্ন করা যেটা ফরেন রেমিটেন্স আমরা বলছি। দ্বিতীয়টি হলো আমাদের গার্মেন্টস শিল্প। তো সেখানে এই দুটি হলো আমাদের ইকোনমির মূল পিলার। সেখানে আমাদের যে জনবল বা জনশক্তি রয়ে গেছে, মানব সম্পদ রয়ে গেছে, সেটাকে যদি আমরা প্রপার ডেভেলপ করে অ্যাজ পার দি নিড অফ দি ডেভেলপমেন্ট কান্ট্রি, অ্যাজ পার দি নিড অফ দি ডেস্টিনেশন কান্ট্রি, সেখানে যে মিশনরা যারা কাজে মিশনে যারা আছেন, দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, তাদেরকে যদি টার্গেট করে যায়, রাইটলি বলেছেন যেমন সাহেব, যে তাদেরকে যদি বলা হয় যে এই মাইগ্রেশন ডিপ্লোমেসি যে যাকে যেখানে দেওয়া হলো সেই দেশে সে কত সেখানে সে কর্মী ভূমিকা রাখতে পারছে আসলে কতখানি, রাইট? আমাদের দুই ধরনের জায়গা আছে। একটি হলো আমাদের ট্রেডিশনাল মার্কেট, আমরা বলি ট্রেডিশনাল মার্কেট, যেটা আমরা মিডল ইস্টে আপনি দেখবেন এরকম 8-9-10টা, এবং ফার ইস্টে আমাদের কিছু কান্ট্রি আছে, সব মিলিয়ে আমাদের 9-10টা কান্ট্রি হলো আমাদের ট্রেডিশনাল মার্কেট। এখন আমাদের ইস্টার্ন ইউরোপ বা ইউরোপের বেশ কিছু জায়গায় কিন্তু নতুন নতুন ডিমান্ড আসছে, কিন্তু আমাদের মূল সমস্যা যে জায়গায় হলো সেটা হলো ওই দেশের এখানে কনসুলেট সেকশন নাই। আমরা ডিমান্ড সংগ্রহ করতে পারছি, ডিমান্ড আসছে, কিন্তু এই ভিসাগুলো আমাদেরকে করতে হয় দিল্লি বা অন্য দেশে দিয়ে। আপনি জানেন যে পাসপোর্ট ক্যারি করে ওই দেশে যে ভিসা করা ইজ নট এট অল ইজি, এবং এটা বাল্ক আকারে আপনি করতে পারবেন না, স্বল্প সংখ্যক কর্মীর জন্য করা সম্ভব। এই জায়গাটা আমরা যদিও আমরা জানি যে আমাদের বর্তমান সরকার এবং আমাদের স্পেশালি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় সাংঘাতিক প্রোঅ্যাক্টিভলি কাজ করেন। এখানে আমরা আমাদের মাননীয় ফরেন মিনিস্টারকে দেখেছি, উনি এই ব্যাপারটা অনেক সিরিয়াস, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী ইজ ভেরি কনসার্ন অ্যাবাউট দি মাইগ্রেশন সেক্টর। এখন যে জায়গাটায় কথা হলো যে এই যে যেসব দেশগুলোতে লোক নেওয়ার সুযোগ আছে তাদের কাউন্সিলর সেকশন যদি আমাদের কাছে না থাকে, কি প্রক্রিয়া আমরা সেই ভিসাটা করতে পারি? যেমন একটা হতে পারে যে তাদের টেম্পোরারি কাউন্সিলর সেকশন হতে পারে, যেমন তারা প্রতি মাসে একটি নির্দিষ্ট সময় বাংলাদেশে আসতে পারে, এসে যে ভিসাগুলো আসলো সেগুলো তারা এখানে তাদের ট্রান্সফারের মাধ্যমে তারা সেগুলো স্ট্যাম্প করে দিয়ে গেল। একটি হতে পারে, আরেকটি হতে পারে অন অ্যারাইভেল, যেহেতু ভিসাটি এখানে হচ্ছে অন অ্যারাইভেল, তারা এমপ্লয়মেন্ট ভিসাটি দিতে পারে। থার্ড যেটি হতে পারে সেটি হলো, যেমন আমরা হংকং এ যেটা কাজ করি, হংকং কিন্তু অনেক আগে থেকে এটা চালু আছে, সেটা হলো আমরা যখন সব ভিসাগুলো হয়ে যায় ওরা স্টিকার সিস্টেম আছে, ওরা সেই স্টিকার গুলো আমাদেরকে ডিএচএল করে পাঠিয়ে দেয়, আমরা শুধু স্টিকারটা পাসপোর্টে বসিয়ে দিই, এবং সেই ওয়ার্কার যখন ওখানে যায় তখন এটা স্ক্যান করে, কারণ ইট ইজ অ্যাপ্রুভড বাই দি ওদের ইমিগ্রেশন, সেই স্টিকারটাই শুধু আমরা বসিয়ে দিচ্ছি, এবং এই জন্য আমাকে পাসপোর্ট নিয়ে কোথাও যেতে হয় না, কর্মীকেও যেতে হয় না। তাহলে এইভাবে যদি আমরা ব্যবস্থা করতে পারি, আমরা বর্তমানে যে নতুন মার্কেটগুলো আমাদের হাতে আছে সেখানে কিন্তু আমরা কর্মীর সংখ্যা বাড়াতে পারবো। এটি গেল একটি দিক। আরেকটি হলো দক্ষতা। আমাদেরকে কিন্তু এখন সময় আছে, নিয়ে মন্ত্রণালয় কাজ করছে, আমাদের কিন্তু কয়েকটা জায়গায় কাজ করতে হবে। আমরা যদি ইস্টার্ন ইউরোপ অন্য জায়গায় যেতে চাই, যেমন সিঙ্গাপুরের মার্কেটে যদি কথা বলি, আমরা যদি জাপানের কথা বলি, কোরিয়ার কথা বলি, কিন্তু এটা বড় রকমের আমাদের ইম্পর্টেন্ট জায়গা, যে জায়গাটা আমাদের কারিগরি দক্ষতার সাথে ডেভেলপ করতে হবে। এই জায়গায় যদি আমরা একটু নজর দেই এবং বর্তমান চাহিদা অনুযায়ী যদি আমাদের এই ট্রেনিং এর ব্যবস্থাকে সাজাতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে জনবল যেটা আছে সেটা বাড়বে। আর আরো কিছু প্রতিবন্ধকতা আমাদের চলার পথে আছে, যেমন এখনই বর্তমানে যদি আমরা কথা বলি, যেমন আমাদের পাসপোর্টটি সহজলভ্য করা, যার স্মার্ট কার্ড আছে তার পাসপোর্টটি যদি সহজলভ্য, যেটা আমরা আইডি কার্ড বলি, কারণ আপনার ইনফরমেশন অলরেডি উইদিন দি গভর্নমেন্ট, আপনাদের ডেটাটা আছে, সেখানে যদি পাসপোর্টটি করতে আমার এখনো 1 থেকে 1.5 মাস বা 3 মাস লেগে যায়, তাহলে কিন্তু আমার মাইগ্রেশনের যে ডিউরেশনটা থাকে প্রসেসিং সেটা অনেক বেশি হয়ে যায়। জনাব রহমান, এখনো আমি একটু আপনার সাথে সংযুক্ত করতে চাই যে আমরা এখনো দেখতে পাই যে গ্রামের যারা সাধারণ মানুষ তারা একটি পাসপোর্ট করার বিষয়টাকে অনেক জটিলভাবে দেখেন। তারা পাশের বাড়িতে যাচ্ছেন, কারো কাছে যাচ্ছেন, হাত পাচ্ছেন যে একটি পাসপোর্ট যেন করে দেওয়া হয়, কিভাবে করা যায়, এবং তাদের কিন্তু এখনো সেই দালালের যে নির্ভরতা বা চিন্তাটা আসলে তাদের মাথায় চলে আসছে, এবং এটি মফস্বলে আরও অনেক বেশি দেখা যায়। অর্থাৎ এই যে পাসপোর্ট প্রক্রিয়া মানেই যে তার বোধহয় একটি বিরাট দুরূহ কাজ, এবং এর মানেই হচ্ছে দালালের কাছে যেতে হবে, এই মানসিকতা থেকে আমরা আসলে কতটা বের হয়ে আসতে পেরেছি, এটিও আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে। যে জায়গাটা আমরা বারে বারে বলছি, এটি নিয়ে আমাদের কয়েকদিন আগে আমাদের মন্ত্রী মহোদয় সহ মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের এই ব্যাপারে কথা হচ্ছে, অনেকবার আমরা সাক্ষাৎ করেছি, এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছে ব্যাপারটি দ্রুত নিষ্পত্তি ব্যবস্থা করবার জন্য। কারণ আমরা বলছি যে আমাদের আগে কিন্তু কখনো কোনো সরকারের কাছে ডেটা ছিল না, এখন কিন্তু আমাদের যে ভোটার আইডি কার্ড বলি বা স্মার্ট কার্ড বলি, তার মানে আমাদের মানুষগুলো সবাই নিবন্ধিত, সরকারের কাছে রেকর্ডেড,
এই ইনফরমেশনের ভিত্তিতে কিন্তু আপনার পাসপোর্ট দিতে আর আগের মতো সময় লাগার কথা নয়। আমরা সেগুলোকে বিবেচনা করে যদি একটি কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা পাসপোর্টে সহজলভ্য করি, যেমন আমাদের একটি পাসপোর্ট ফি আর্জেন্ট ফি যদি দিতে হয় সেটা অলমোস্ট 10,000 টাকার মতো, 10,500 টাকা চলে আসে। এখন এটার সাথে আনুষ্ঠানিক আরো কিছু খরচ আছে। আমরা যদি এটা একটি স্বল্প মূল্যে তাদেরকে যদি 7 দিনের একটি পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করতে পারতাম, তাহলে এখানে কিন্তু আমার হয়রানিটা বন্ধ হতো। এবং এটি ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেটি যদি করা সম্ভব হয়, যারা বিদেশ যাবে সেখানে আমাদেরকে যদি বলা হয় যে তুমি যে কর্মী নিয়োগ করেছো সেটার একটা লিস্ট তুমি প্রদান করো, তাহলে কিন্তু আমরাও সেটি পাসপোর্ট অফিসকে দিতে পারি আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে এন্ডোর্স করে। তারপরে আসছে পুলিশ ক্লিয়ারেন্স, তারপরে আসছে আমাদের এখন যেটি কোভিড এর কারণে যে প্রবলেমটি হচ্ছে, আমাদের কিন্তু অনেক ডিমান্ড। আপনি দেখবেন কিন্তু গত কয়েক মাস ধরে কিন্তু আমাদের আপ ট্রেন্ড, আমাদের যে বাইরে যাওয়ার কর্মীর সংখ্যা কিন্তু গত মাসে যেটি ছিল আমরা দেখেছি 60,000-এর মতো চলে গেছে। তার মানে কিন্তু এটি কিন্তু আমাদের কাছে বর্তমানে যে চাহিদা আছে এই ট্রেডিশনাল মার্কেটে, সেগুলোর চাহিদাই কিন্তু আমরা পূরণ করতে পারছি না বিকজ অফ নানাবিধ সমস্যার কারণে। এর মধ্যে বড় একটি সমস্যা হলো টিকা। এই যে টিকাটি আপনি দেখেন, আমরা যে টিকাটি গ্রহণ করছি সেই টিকাটি সিনোফার্মার টিকাটা কিন্তু কোনো জায়গায় অ্যাকসেপ্ট হচ্ছে না। তার মানে সেখানেও একটা জটিলতা তৈরি হয়েছে। হ্যাঁ, নেবার পরেও তাদেরকে কোয়ারেন্টাইন প্যাকেজ একটি কিনতে হচ্ছে, এবং এই কোয়ারেন্টাইন প্যাকেজের টাকাটা কিন্তু আমাদের দেশ থেকে কস্টার যে বৈদেশিক মুদ্রাটা চলে যাচ্ছে, এটি চলে যাচ্ছে ফরেন ব্যান্ডে, এবং এটি প্রায় 600 থেকে $700 ইকুইভ্যালেন্ট মানি আমাদেরকে দিতে হচ্ছে অনলি বিকজ অফ এই টিকাটির জন্য। সেখানে আমরা একটা বিনীত অনুরোধ করেছি অথরিটির কাছে যে তারা যদি আমাদেরকে অন্তত 3 থেকে 4 লাখ ডোজের একটি আপনার জনসনের যেটা সিঙ্গেল ডোজ সেই টিকাটি যদি ব্যবস্থা করে দিতেন, এবং সেই ক্ষেত্রে যদি প্রয়োজন হয়, আমি বলছি যদি প্রয়োজন হয়, সরকার এই ব্যাপারে অনেক সহযোগিতা করছেন এবং বিনা পয়সায় টিকা দিচ্ছেন। আমরা বলছি সেক্টর থেকে যে আপনারা যদি আমাদেরকে পেমেন্টও করতে হয় টিকা নেওয়ার সময়, আপনার যেখানে 50,000 টাকা লাগে কোয়ারেন্টাইন মানি, সেখানে যদি 4,000 টাকা আমার টিকার জন্য দিতে হয়, তাহলে কিন্তু আমরা 46,000 টাকা এই দেশের কষ্ট যদি আমরা সেভ করতে পারি। এখানে যদি মূল্যে খরিদ করতে হয়, এই জায়গাটা যদি আমরা একটু কাজ করি, তাহলে এই যে এই ছোট ছোট কাজ কিছু করলে আমাদের যে ডেপ্লয়মেন্টটা আছে সেটা কিন্তু কোভিড পরিস্থিতিতে কিন্তু আমরা একটা রেকর্ড পরিমাণে যেতে পারি। নিশ্চয়ই জনাব নোমান, আমরা আরো বিস্তারিত শুনবো আপনার কাছে। আমাদের আসলে একটা বিরতি নেবার সময় হয়েছে এ পর্যায়ে। দর্শক বিদ সংলাপে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করি আলোচনার সাথে থাকবেন। দর্শক বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি বিদ সংলাপে। আমরা আজকে কথা বলছি শ্রম বাজার ও নতুন গন্তব্যের শিরোনামে। আমাদের সঙ্গে এরই মধ্যেই কথা বলেছেন ডক্টর জামালউদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ, এবং আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান, আমাদের সঙ্গে রয়েছেন বাইরার সাবেক মহাসচিব। আপনাদের আবারও স্বাগত জানাই আলোচনায়। জনাব নোমান, আপনার কাছে আবারও আসতে চাই। বিরতির আগে যে বিষয়গুলো বলছিলেন যে আমাদের আসলে দক্ষতা উন্নয়নের দিকটায় আসলে অনেক মনোযোগ দেওয়া প্রয়োজন, এবং একই সঙ্গে নতুন বাজারের কথাও বলছিলেন, অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলেছেন। আমরা যদি একটু দেখি যে পুরনো তথ্য পরিসংখ্যান, সেখানে কিন্তু দেখতে পাই যে আমাদের শ্রম বাজারের ঘুরে ফিরে 7টি দেশকেন্দ্রিক বা 8টি দেশকেন্দ্রিক নির্ভরতা, সেই জায়গাটা থেকে এখন নতুন কি উদ্যোগ আসলে নেওয়া হচ্ছে যেটি আমাদের নতুন শ্রম বাজার তৈরি করবার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে? আপনার কি মনে হচ্ছে যে আমরা কি সেই দিকটায় আসলে অনেক বেশি কাজ করছি কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে এই ব্যাপারে গত 2 বছর আগে এটি মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে, এবং আমরা যারা এই সেক্টর আছে আমরাও চেষ্টা করছি। কিন্তু আপনি জানেন যে মাঝখানে বিশ্ব মহামারী একটি যেটি এখনো চলমান, এই কারণে আমরা যেভাবে এই জিনিসটি করার কারণ যে দেশগুলি লোক নেবে সবারই কিন্তু এই বিশ্ব মহামারীর কারণে তাদের ইকোনমিক অবস্থা কিন্তু আগের জায়গায় নেই। সেই ক্ষেত্রে কিন্তু এই নতুন শ্রম বাজার বা আরো বেশি কর্মী পাঠানো এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং এখন আমাদের জন্য। সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু আবারও সেই পুরাতন মার্কেট যেগুলো আছে সেগুলোর উপরে আমরা যেটাকে ট্রেডিশনাল মার্কেট করছি সেটার উপর নির্ভরশীল। এখানে আপনি যদি একটু খেয়াল করে দেখবেন, এবং সেখানেও কিন্তু আমরা দেখছি যে আয় একটু একটু করে কমে যাচ্ছে, সেখানকার খরচ বেড়ে যাচ্ছে। যারা প্রবাসী শ্রমিক সেসব দেশে রয়েছেন তারা রেমিটেন্সের পরিমাণ একটু কম পাঠাচ্ছে। ওয়েল, রেমিটেন্স ইজ এ ডিফারেন্ট ইস্যু। আমি একটা জায়গায় এই জায়গাটা আমি একটুখানি আপনাদের সাথে বিনার সাথে আমি আসলে সেটি বলিনি, আমি বোঝাতে চাচ্ছি যে আসলে অফকোর্স সেটি আলাদা একটি ইস্যু, কিন্তু সেটির একটা প্রভাব পরোক্ষভাবে থেকে যায় কিনা। না, আপনাকে যেটা বলা হচ্ছে রেমিটেন্সের জিনিসটাকে, রেমিটেন্সের ফ্লোটা যদি আপনি একবার চিন্তা করেন, রেমিটেন্সের ফ্লোটা কিন্তু এইভাবে আসে না। রেমিটেন্সের ফ্লোটা হলো, আপনি দেখবেন আমাদের এই কোভিড পরিস্থিতিতে যেখানে ওয়ার্ল্ড ব্যাংক IMF একটা প্রেডিকশন দিয়েছিল ইনিশিয়ালি, যেটা হলো যে আমাদের রেমিটেন্সের প্রভাবটি বা আমাদের এই যে জনশক্তি কর্মসংস্থান, বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের প্রায় 25 থেকে 35% একটি এখানে হবে, ডাউনফল হবে।
কিন্তু আমরা সেটি বাই গ্রেস অফ অলমাইটি আল্লাহ এবং সরকারের কিছু পদক্ষেপের কারণে আমরা সেটি দেখতে পেয়েছি যে আমরা কিন্তু এই পরিস্থিতিতে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আরোহণ করেছি। কিন্তু গত কয়েক মাস ধরে আপনি একটু ডাউন ট্রেন্ড দেখতে পাবেন। রেমিটেন্সটি হয় কি, আপনাকে দুইটা জিনিস, অ্যাকচুয়ালি আমাদের যে কর্মীরা এখানে কর্মরত আছেন সেই সব জায়গায় দেশগুলো কিন্তু আস্তে আস্তে দেয়ার ব্যাকিং টু দি নর্মাল লাইফে চলে আসছেন। যখনই এটা আসবে তখন কিন্তু সেখানে কর্মক্ষেত্র তৈরি হচ্ছে, তার মানে তারা যে জায়গাটা বসেছিলেন সেই জায়গা থেকে এখন তারা কাজ করছে। দ্বিতীয় যেটি হলো নতুন কর্মী যোগ হচ্ছে। এখন রেমিটেন্সের যে প্রভাবটা আমরা দেখতে পেয়েছি সেটি হলো যে আমরা খেয়াল করে দেখবেন আমাদের যে কোনো অনুষ্ঠান যেমন ঈদ বা এই ধরনের কোনো প্রোগ্রামে দেখবেন আপনি আমাদের কর্মী ভাইরা সেই রেমিটেন্সটা বেশি প্রেরণ করে। আরেকটি হলো মাঝখানে কোভিড এর কারণে কিন্তু আমাদের অনেকদিন কাজ বন্ধ ছিল, এখানে যারা কাজ করছিলেন তারা কিন্তু হঠাৎ করে আবার তাদের যখন নর্মাল লাইফ চলে আসছে ওইসব দেশে কাজ শুরু হয়েছে, সেখানে কিন্তু অনেকে একসাথে 3-4 মাস বা 5 মাসের বেতন পেয়েছিলেন। সেই কারণে কিন্তু রেমিটেন্স প্রভাবটি অতটা বেড়েছিল। কিন্তু আমি ওভারঅল মনে করি যে আমাদের রেমিটেন্স প্রভাবটি কমবার কোনো সুযোগ নাই। এটি আপনি ইয়ার এন্ডে দেখবেন যে গত বছরের তুলনায় এটি অবশ্যই বাড়বে। এটি আপনার ইন বিটুইন দি ইয়ার এটা কখনো বাড়ে কখনো কমে, অ্যাজ লং অ্যাজ আমাদের কর্মীরা ওইখানে কাজ করছেন, তারা যদি ওইভাবে দলবদ্ধভাবে ফেরত না আসেন এবং আমাদের নতুন কর্মী যাওয়ার সুযোগটি বাড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু রেমিটেন্স সেভাবে কমবে না। তবে এখানে একটি জিনিস দিতে হয়েছে, রেমিটেন্স কিন্তু আমাদের আসছে, যেটা জায়গা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী একটি আপনার 2% একটি প্যাকেজ দিয়েছিলেন আমাদেরকে, যে রেমিটেন্স যারা করবে তাদেরকে 2% আরে একটি অতিরিক্ত দেওয়া হবে। এই জায়গাটা আমরা বিনয়ের সাথে বলছি যে এটিকে যদি 4% করা যায় তাহলে দেখবেন রেমিটেন্সের আটে আরো বাড়বে। আপনাকে একটু যদি আপনি খেয়াল করে দেখেন, যখন কেউ রেমিটেন্স প্রেরণ করে সেটি কিন্তু ব্যাংকিং চ্যানেলে এবং সেটি টিসি রেট, ব্যাংকের একটি রেট আছে, সেই রেটে কিন্তু টাকাটি দেওয়া হয়। এই যে স্বল্প আয়ের মানুষ $200 থেকে $300, তার জন্য কিন্তু 500 টাকা অনেক বড় টাকা। সেখানে আপনি যদি দেখেন বর্তমানে বাইরের যে মার্কেটে আপনি যদি ডলারের রেটটি দেখেন, সেখানে দেখবেন যে আপনি একটি বেশ বড় রকমের ফারাক আছে। এবং এই কারণে অনেকে কিন্তু এই বৈধ চ্যানেলটি ব্যবহার করে না করে কিন্তু টাকা পাঠাচ্ছে। এই জায়গাটা আমরা বলছি যে এই কর্মীরা যারা বিদেশে কষ্ট করছেন, তাদের আয় দিয়ে দেশের এত বড় অর্থনৈতিক পিলার দাঁড়িয়ে আছে, তাদেরকে যদি আরেকটু এই যে প্রণোদনার যে প্যাকেজটি 2% থেকে 4% যদি করা হয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই রেমিটেন্স 30 বিলিয়নের উপরে চলে যাবে। কারণ তারা সবাই স্বাচ্ছন্দ্য বোধ করেন ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে, কিন্তু যখন টাকাটা তার বাইরের থেকে কম পান তখন কিন্তু উনি ওদিকে ঝুঁকে যান, এটাই স্বাভাবিক। সেই জন্য আমরা বলছি যে এই রেমিটেন্স কিন্তু আরো বেড়ে যাবে যদি আমরা এইগুলো কার্যক্রম গ্রহণ করি। আর অ্যাজ লং অ্যাজ কর্মী পাঠানোর সংখ্যা যেহেতু বাড়ছে, আস্তে আস্তে পৃথিবী স্বাভাবিক হয়ে আসছে, সেখানে আমি দৃঢ় বিশ্বাস করি যে আগামী বছর আমাদের রেমিটেন্সের আর প্রবৃদ্ধি আরো বাড়বে। নিশ্চয়ই আমরাও সেটি প্রত্যাশা করি যে রেমিটেন্সের প্রবৃদ্ধি যেন বাড়ে। এবং এই যে শ্রম বাজারের কথা বলছিলেন, আর আরেকটি বিষয় যে আমরা এই প্রশিক্ষণের কথা সবসময় বলি যে দক্ষ শ্রম বাজার তৈরি করবার জন্য যে প্রশিক্ষণের বিকল্প নেই, সেই প্রশিক্ষণগুলো কতখানি আসলে মানসম্মত হচ্ছে বা প্রায়োগিক হচ্ছে, বা কারিগরি শিক্ষাগুলো কতখানি আন্তর্জাতিক মানের আমরা আসলে আমাদের শ্রমিকদেরকে দিতে পারছি, সেটি নিয়ে আসলে যদি একটু আপনার মূল্যায়ন বলেন। জুয়েল, আমরা এই ব্যাপারে বাইরেও একটি উদ্যোগ নিয়েছে। আমরা আমাদের নিজস্ব যে ভূমি জায়গা আছে কর্দাতে, যে আপনার বাইপাস রোডের কাছে গাজীপুরে, সেখানে আমরা অলরেডি বাইরে নিজস্ব অর্থায়নে বাইরে কিন্তু একটি বড় ট্রেনিং সেন্টার তৈরি করেছে। সেখানে 2 থেকে 2,500 কর্মীর একসাথে ট্রেনিং এর ব্যবস্থা করা যায়। সেটির কনস্ট্রাকশন অলমোস্ট মাননীয় প্রধানমন্ত্রী এটি 2010 সালের উদ্বোধন ভিত্তিপত্র স্থাপন করেছিলেন। আমরা যেহেতু বর্তমানে কমিটি নেই, আমরা আশা করি নতুন কমিটি বা ইলেকশন হলে এই কাজটি প্রায় 95% কমপ্লিট হয়ে আছে এবং অল্প কিছু কাজ 2-4 মাস কাজ করলে আমরা এই ট্রেনিং সেন্টার শুরু করতে পারি। সেখানে আন্তর্জাতিক মানের সমস্ত ব্যবস্থাগুলো করা আছে 27টি ট্রেনের উপরে। এটিকে রাখে এবং সরকার কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিন্তু অলরেডি তাদের প্রায় 75 থেকে 80টি ট্রেনিং সেন্টার অলরেডি কিন্তু কর্মরত আছে এবং আরো প্রায় 150, প্রায় অলমোস্ট সব মিলিয়ে প্রায় 150টি ট্রেনিং সেন্টার তারা করবার উদ্যোগ নিয়েছেন, সেটি প্রক্রিয়াধীন আছে। সেকেন্ডলি, আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি NSGA ডেভেলপ করেছে এবং তার মাধ্যমে কিন্তু এই ব্যাপারে চিন্তা ভাবনা চলছে। এই ব্যাপারে আমার কয়েকটা মিটিং এর সুযোগ হয়েছে জয়েন করবার জন্য এবং প্রোঅ্যাক্টিভলি মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরের আন্ডারে কিন্তু এটি দেখাশোনা করা হচ্ছে এবং একটা স্টিয়ারিং কমিটি হয়েছে এই জনশক্তি কাজের ব্যাপারে এবং সেটি স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী। তার মানে আপনি বলতে পারেন যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই সেক্টরকে কিভাবে ঢেলে সাজানো যায় সেটি নিয়ে কাজ চলছে। এখন আমাদের কতগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বিকজ অফ দ্য কোভিড এর বর্তমান প্রেক্ষাপটে, হয়তো আমরা সেখানে আগের মতো আগাতে পারছি না। তো এখন যেটি হয়েছে যে
ট্রেনিং এর জায়গাটা যেটা আমি আপনাকে আগে বলেছি যে আমাদের দুটি জায়গায় লক্ষ্য করতে হবে। একটি হলো তার কমিউনিকেশন স্কিল, সেই সাথে তার কারিগরি দক্ষতা। এই দুটি যদি সমন্বয় আমরা করতে পারি, এন্ড যেটি দরকার সেটি হলো যে যেসব দেশগুলোতে আমাদের কর্মী যায় বা নতুন দেশগুলো সৃষ্টি হচ্ছে, সেখানে কিন্তু আমাদের একটি আইডিয়া, আমাদের বিশেষ করে আমাদের দূতাবাসগুলো সহযোগিতা করতে পারে যে ওই দেশের চাহিদা অনুযায়ী তারা যদি একটা ফিডব্যাক আমাদের মন্ত্রণালয় বা বাইরাকে দেয়, তাহলে কিন্তু আমরা অ্যাকর্ডিংলি আমাদের কর্মীগুলোকে সেভাবে ধাঁচে তৈরি করতে পারি। সুতরাং এটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের যেটি হবে যে আমাদের কর্মী যাওয়া হার শুরু বাড়বে না, আমাদের যে বেতনটি থাকে, আমাদের এখন যে নন স্কিল বা আমরা সেমি স্কিলে যে বেতনে পাঠাই, সেই বেতনটিকে আমরা ডাবল করতে পারি। তাহলে কিন্তু আপনার এখানে ভ্যালু একটা হয়ে যাবে অনেক। নিশ্চয়ই নিশ্চয়ই। আর যদি হবে আমাদের কর্মীদের বিভিন্ন সমস্যা এখানে পড়তে হয়, সেটিও কমে যাবে। তাদের এই যে ওইখানকার বিড়ম্বনাটি কমবে, বিকজ যে একটা স্কিল লোক যখন হয় তার কিন্তু অনেক দক্ষতা থাকে, সে কিন্তু কমিউনিকেশন স্কিল থাকলে সে কিন্তু কমিউনিকেট করতে পারে। নিশ্চয়ই। আর যেটি হলো তার যে মাইগ্রেশন কস্ট একটা ইনভলভমেন্ট আছে, দক্ষ কর্মী কিন্তু বিদেশে যেতে অনেক কম পয়সা লাগে কম্পেয়ার টু দি নন স্কিল। সো আমরা আনস্কিল বা যেটাকে আমরা বলছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কতগুলো অ্যাডভান্স হতে পারছি যদি আমরা আমাদের কর্মীকে ট্রেন করতে পারি। কারণ সামনের দিকে যে বিশ্ব আসছে, এখানে আপনার কিন্তু সবার টেকনোলজির দিকে চলে যাচ্ছে। দেশগুলো কিন্তু আগের মতো আর ম্যানুয়ালি কাজ করছে না। যেমন আপনি যদি এখন বিদেশে যান, ইভেন আমাদের দেশে শুরু হয়েছে, আপনি পাসপোর্টে স্ক্যান করে চলে যাবেন, ওইখানে ইমিগ্রেশন অনেকগুলো লোক থাকতো যেগুলো আপনার কাজগুলো করার জন্য, সেটা না করে কিন্তু আপনি সহজে এখন চলে যান। তার মানে টেকনোলজি ইজ টেকিং ওভার ফ্রম দি হিউম্যান বিং এর কাছ থেকে। তো সেখানে আমরা যদি আমাদের কর্মীদেরকে ওইভাবে ট্রেন না করতে পারি, তাহলে কিন্তু আমাদের বড় চ্যালেঞ্জ শ্রমবাজার ধরে রাখা, এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। নিশ্চয়ই আমরা তখন পিছিয়ে পড়বো আসলে। অনেক ধন্যবাদ জনাব নোমান। আমরা আরেকটা বিরতি নিতে চাই। এই পর্যায়ে দর্শকবিদ সংলাপে আরো আলোচনা করব, আশা করি এই আলোচনার সাথে থাকবেন। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি বিদ সংলাপে। আমরা আজকে কথা বলছি শ্রমবাজার ও নতুন গন্তব্য শিরোনামে। আমাদের সঙ্গে দুজন অতিথি ছিলেন। ডক্টর জামালউদ্দিন আহমেদ আসলে বিদায় নিয়েছেন তার ব্যক্তিগত ব্যস্ততা এবং আসলে যান্ত্রিক ত্রুটির কারণে। আমরা এই পর্যায়ে আমাদের সঙ্গে যে অতিথি রয়েছেন, বাইরার সাবেক মহাসচিব জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান। শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনাকে আরও একবার স্বাগত জানাই। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে রয়েছি এবং শেষ পর্যায়ে কিছু সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে চাই, আপনার কাছ থেকে শুনতে চাই। এই পর্যায়ে আমরা আসলে শ্রমিকদেরকে, এই যে আমরা বিপুল সংখ্যক শ্রমিক আসলে বিদেশে পাঠাচ্ছি, শ্রমিক সুরক্ষা এবং নিরাপত্তার দিকটা নিয়ে যদি একটু আলোকপাত করতে চাই, আপনার কাছ থেকে শুনতে চাই যে আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের দেশের শ্রমিকরা অরক্ষিত, অবহেলিত এবং তারা নানানভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের সুরক্ষার বিষয়টা নিয়ে আসলে আমাদের যতখানি যত্ন হওয়া প্রয়োজন ততখানি বোধহয় হয়ে ওঠে না। সেটি নানান রকম প্রতিবন্ধকতা থাকতে পারে। সেটি আসলে কতখানি পরিবর্তন হচ্ছে বলে মনে করেন? ধন্যবাদ। আপনি এটি একটি আমাদের এই সেক্টরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা যদিও সেই সংখ্যাটি আমরা যদি সংখ্যার হিসাবে দেখি বা পার্সেন্টেজ ওয়াইজ দেখি, সেটি আমাদের যে কর্মী যাওয়ার হার তার তুলনায় অত্যন্ত কম। বাট হলেও আমি মনে করি যে আমরা যাদেরকে নিয়ে আমরা কাজ করি, যারা বিদেশে কর্মের জন্য যাচ্ছেন, তারা সবাই মানুষ। একটি লোকেও যদি কোনো জায়গায় নির্যাতিত হয়, সেটি কখনো একসেপ্টেবল নয়। এখন এখানে দ্যাট ইজ এ মাল্টিপল ইস্যুস, এবং এখানে কি জন্য কি কারণে আমাদের কর্মীরা এখানে বিপদ মানে প্রবলেমে পড়ছেন, এটি জানবার বিষয় আছে। এখানে কিন্তু যেটি হচ্ছে যে আপনি এখানে একক পক্ষ মানে বাংলাদেশে বসে, যেমন আমাদের বর্তমান আইন অনুযায়ী বা আমাদের যেভাবে আমরা কাজ করি, সেখানে কিন্তু আমরা একটা অন্ধের মতো একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দিই, যেটি হলো যে কর্মী বিদেশে কর্মরত অবস্থায় তার সমস্ত দায় দায়িত্ব আমার। এই কথাটি কিন্তু আমরা বলছি রিক্রুটিং এজেন্সিরা, বিকজ আমাদেরকে সেই রুলে দেওয়া হয়েছে। এখন আপনি আপনার বাসায় একটি কর্মী কাজ করবে, তার নিরাপত্তা আমি কিভাবে দিব? এটি কিভাবে সম্ভব? এটি একটি অবাস্তব জিনিস আমরা লিখিত দিচ্ছি, এবং এটি কোনোভাবে বাস্তবিক পক্ষে এটি মানে মেনটেন করা সম্ভব হচ্ছে না। কারণ বাংলাদেশে বসে সৌদি আরব বলি, দুবাই বলি, কাতার বলি, সেখানে আমি কিভাবে পেনিট্রেট করব উইদাউট দি অ্যাসিস্ট্যান্স অফ আওয়ার মিশন? এখানে কিন্তু আমার মিশনই হলো আমার মূল ত্রাণকর্তা, এবং মিশনের মাধ্যমে তার সহযোগিতায় কিন্তু আমাকে সেখানে যেতে হবে। এখানে যেটি হলো যে আমাদের ইদানিং যেটা আমরা দেখতে পাচ্ছি, সৌদি আরবে একটি বড়, সৌদি আরবে আমাদের যদিও আপনি দেখেন গত জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত প্রায় 3 লাখ কর্মী এখানে গিয়েছে, মানে টোটাল মাইগ্রেশনের অলমোস্ট 78 to 80%। আমরা যদি দেখি, এখন আমরা ওইখানে দেখতে পাচ্ছি যে আমাদের কর্মীরা ওইখানে যাওয়ার পরে সবই ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের আঁকামাটি দেওয়া হয় না। আপনি জানেন যে যদি কর্মী কোনো কর্মী ভ্রমণ করেন, তার 3 মাসের মধ্যে তাকে ওই এমপ্লয়ার
তার আকামা যেটি হলো রেসিডেন্ট পারমিট, যার বিনিময়ে থাকবেন, ওইটি কাগজটি যদি না হয় তাহলে 3 মাস পরে উনি ইলিগাল হয়ে যান এবং বাইরে রাস্তায় উনি কোনো জায়গায় যেতে পারবেন না। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় যে অনেক অনেক কোম্পানি সে আকামাটি প্রদান করছেন না। এই আকামাটি সম্ভবত প্রদান না করার কারণে এই আমার এই কর্মীটি কিন্তু একটা হয়রানির শিকার হয়ে হচ্ছেন। যায়। বিকজ উনি যখনই বাইরে যাবেন তখনই কিন্তু ওনাকে যে কোনো কেউ ধরতে পারে, ধরার পরে ওনাকে ডিপোর্ট করে দিবেন। তাহলে এই যে তার আর্থিক ক্ষতি যেটি হলো, উনি যে পয়সাটি খরচ করে বিদেশে গেলেন এবং যে সময় পর্যন্ত থাকবার কথা সেটি থাকেননি, এবং আসার পরে কি হয়, এটি আমাদের উপরে ব্লেমটা আসে বিকজ অফ আমরা তো সেটা লিখিতে দিয়েছি। এখন কিভাবে আমরা এটাকে প্রোটেক্ট করব? কারণটি হলো যে কোম্পানি নিয়েছেন, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্যাট কোম্পানি টু প্রোভাইড আপনার এই আকামা হতে তার যাবতীয় ওইখানটা থাকবার যা যেটা দরকার অ্যাজ পার কন্ট্রাক্ট তাই দেওয়ার কথা। এবার এই কোম্পানিগুলোকে আমরা কি অ্যাকাউন্টেবল করতে পারছি কিনা? তারা যারা এটা করছেন তাদেরকে কি আমরা দূতাবাসের মাধ্যমে তাদেরকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারছি কিনা? এবং এইসব এমপ্লয়ারদেরকে যদি আমরা ব্যান না করতে পারি, কালো তালিকাভুক্ত না করতে পারি তাদের সরকারের সাথে কথা বলে, তাহলে কিন্তু এই যে ভোগান্তিটা হচ্ছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে এন্ড অফ দি ডে আমি এবং আমার কর্মী আমরা কিন্তু দুইজন ভুক্তভোগী হচ্ছি। আমার বিরুদ্ধে কমপ্লেন হচ্ছে, আমার লাইসেন্স বন্ধ হচ্ছে বা মামলা হচ্ছে, কিন্তু অরিজিনালি যে কালপ্রিট, যে যার কাছে নিগৃহীত হলো বা যার কাছে প্রবলেমটা হলো, যার কমিটমেন্ট রক্ষা হলো না, তাকে কিন্তু আমরা কোনোভাবে অ্যাকাউন্টেবল করতে পারছি না। এই জায়গাটা আমি মনে করি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসাথে হয়ে ওইখানকার যে অথরিটি আছে তাদের সাথে এই ব্যাপারে কথা বলা, এবং আমাদের সাথে যদি আমাদেরকে সাথে না হয় তাহলে আমরা তো প্রবলেমটা তুলে ধরতে পারি কোন জায়গায় হচ্ছে। নিশ্চয়ই। এই জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস করি তাহলে আপনাকে যেমন একটা আকামা প্রবলেম হলো, এটা কিন্তু এখন বড় একটা ইস্যু হয়ে গেছে আমাদের জন্য। অনেক বড় So ইস্যু। আমরা এই জায়গায় করা দরকার। আমরা অনেক নারী কর্মী ওখানে প্রেরণ করি, অ্যান এভারেজ প্রায় 1 লাখ নারী কর্মী যান। এই নারী কর্মীরা যান, নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু তার একটি বড় চ্যালেঞ্জ, এবং সেই ক্ষেত্রে কিন্তু সৌদি সরকার এবং অন্যান্য সরকার কিন্তু এই ব্যাপারে যথেষ্ট যত্নবান। কিন্তু প্রবলেমটা হচ্ছে সিস্টেম আছে কিন্তু আমরা সেখানে পৌঁছাতে পারছি না। দেখা যাচ্ছে যে কোনো নারী কর্মীকে যাওয়ার পরে কোনো প্রবলেম হলে বা কিছু হলে তারা এমপ্লয়ার সরাসরি তাকে দেশে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু আমরা জানতে পারছি না যে তার প্রবলেমটা কি ছিল। এখানে আসার পরে হয়তো সেই কর্মী বিভিন্ন জায়গায় কমপ্লেন করছে যে তাকে নিগৃহীত করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, কিন্তু যখন উনি ছিলেন তখন কিন্তু আমরা এটা কেউ করতে পারিনি। আমরা যদি ওইখানে থাকা অবস্থায় যদি এই আইনটা করতে পারি বা এই সিস্টেমটা করতে পারি যে কোনো কর্মী আমাদের দূতাবাসে প্রিম্যাচিউর রিটার্ন, তার কন্ট্রাকচুয়াল পিরিয়ডের আগে তাকে যদি দেশে ফেরত আসতে হয়, তাকে আমাদের দূতাবাসের মাধ্যমে যাচাই বাছাই সাপেক্ষে তাকে আসতে হবে যে সে কি কারণে ফেরত আসলো, সে কি তার নিজস্ব প্রবলেমে ফেরত আসলো। কিন্তু জনাব রহমান, আমরা তো দূতাবাসগুলো তো সেই ভূমিকা রাখতে পারে যে বিদেশে যখন একজন কর্মী আসলে নির্যাতনের শিকার হচ্ছেন তাদেরকে সেই প্রশিক্ষণটি দিয়ে বা সেই বিষয়টি অবগত করেই তো আমরা বাইরে পাঠাতে পারি, যে তাদের যে কোনো সমস্যা হলে আজকে সৌদি আরবে যখন গৃহকর্মী নির্যাতন হচ্ছে তারা তো সেখানকার দূতাবাসে, বাংলাদেশি দূতাবাসে তারা তাদের অভিযোগটি জানাতে পারে। সেই বিষয়গুলো নিয়ে তাদেরকে আমরা সচেতন করি না কেন? ওয়েল, এমবাসি কিন্তু এখন আপনি দেখবেন, লাস্ট আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় সবাইকে। এখন কিন্তু কাউন্সিলর সেকশন অনেক প্রোঅ্যাক্টিভ, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপনার লোকবলের একটা ব্যাপার আছে। এখন যেখানে 18 লক্ষ লোক কাজ করে সেখানে যদি আপনি 20 জন বা 30 জন কর্মকর্তা দিয়ে যদি 18 লক্ষ লোককে সার্ভিস দিতে যান, ইট ইজ নট আসলে সম্ভব নয়। জি, আমরা সেজন্য বলছি যে ওইখানে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দরকার, ওইখানে লোকবল দরকার, এবং ওখানে দুটো উইং দরকার। একটি হলো যেমন মিডিয়াটা হলো ওইখানকার আমাদের অনেকগুলো কম্পিটিটিভ কান্ট্রি আছে, আমাদের সম্পর্কে সবসময় সব দেশে খারাপ ভালো লোক থাকে। আমাদের একটা লোক যদি অন্যায় করে 9 লক্ষ লোক বা 18 লক্ষ লোক তো অন্যায় করে, অন্যায় করলে তার শাস্তি হবে, সেটা ঠিক আছে, কিন্তু এই যে নেগেটিভ একটা জার্নালিজম হয় সে কারণে আমাদের দেশের একটি ভাবমূর্তি নষ্ট হয়। সেটাকে কভার করার জন্য যেমন আমাদের যদি প্রেস উইং থাকে এটাকে কভার করার জন্য লোকাল মিডিয়াতে। তারপর হলো আরেকটি হলো আইনি সহায়তা দেওয়ার জন্য যদি আমাদের এখানে সেই ব্যবস্থাটি থাকে, ওইখানকার লোকাল আইনি লোকজনের সহযোগিতা, এই ধরনের যেগুলো কেসগুলো আসবে সেগুলো আমরা যেন ওইখানে যেগুলো ফিলিপাইন করছে, ইন্দোনেশিয়া করছে, তাদের মতো শ্রীলঙ্কা করছে, তাদের মতো যদি আমরা সেই ব্যবস্থাটি করতে পারি ওইখানে, সেখানে আমাদের পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও যদি থাকতে পারেন, স্বরাষ্ট্র মন্ত্রী, সেটিও হয়। এইভাবে কিন্তু যদি আমরা কাজগুলো করি তাহলে কিন্তু আমরা যেই কমপ্লেন্টটা ওভারসিজে হবে সেটি আমাকে ওইখানে নিষ্পত্তি করতে হবে, সেটি বাংলাদেশে নিষ্পত্তি করলে কিন্তু আমরা সেই প্রবলেমটা বন্ধ করতে পারবো না, বিকজ যিনি অন্যায়কারী তিনি তো ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। আমরা এই জন্য বলছি যে আমরা আমাদের সহযোগিতাটা থাকবে, তার কাগজপত্র, তার ইনফরমেশন গুলো সব প্রোভাইড করা, আমরা অবশ্যই একসাথে থেকে কাজ করব, কিন্তু আমরা অরিজিনাল যিনি দায় তাকে যদি আমরা আনতে পারি, অ্যাকাউন্টেবল করতে পারি, তাহলে কিন্তু আমরা এখানে কর্মীর সুরক্ষাটা নিশ্চিত করতে পারবো।
এবং সেখানে আপনি যেটি বলেন ট্রেনিং অফ পেয়ার্স, ট্রেনিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। তাদেরকে ওয়েল অ্যাওয়ার্ড করা তাদেরকে, এবং ওইখানে যদি আরেকটা যেটা সিস্টেম নিয়ে কাজ হচ্ছে যে আমরা যেটি বলছি যে পুরো সিস্টেমটাকে একটা ডিজিটালাইজ সিস্টেমের মধ্যে নিয়ে আসা, কারণ আমরা ম্যানুয়ালি কাজ করতে পারছি না। আপনি যখন আমরা বলি যে মাইগ্রেশন সার্ভিস সেন্টার, আমরা যদি প্রত্যেকটা দেশে এবং সেই দেশের অথরিটির সাথে মিলে স্পটে ওখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ আছে, সেখানে জি। যদি মাইগ্রেশন সার্ভিস সেন্টার করা হয় এবং সেগুলো হট নাম্বার যদি আপনার আমাদের ডিজিটাল করলে, জি। তারা ওখানে পৌঁছাতে পারে। নিশ্চয়ই জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেকগুলো বিষয় আসলে তুলে ধরেছেন। আমরা আশা করব নতুন নতুন শ্রম বাজারে নতুন গন্তব্য আসলে তৈরি করবে এবং দক্ষ শ্রম বাজার যে তৈরি করার কথা বলছেন সেটি আসলে আমাদের কাম্য। এই প্রত্যাশা রেখে আজকের মতো সংলাপ এখানে শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন অতিথির সাথে নতুন বিষয় নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।